হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন মিলিংটন সিঞ্জের লেখা একটি একাঙ্ক ট্র্যাজেডি নাটক রাইডার্স টু দ্য সি নিয়ে। জেমস সিঞ্জ ছিলেন একজন বিখ্যাত আইরিশ নাট্যকার এবং কবি। তিনি 1871 সালে আয়ারল্যান্ডের ডাবলিনের কাছে রাথফার্নহামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল হ্যাচ সিঞ্জ এবং মায়ের নাম ছিল ক্যাথরিন ট্রেইল। ছোটবেলা থেকেই সিঞ্জ নানা অসুখে ভুগতেন এবং তিনি খুবই দুর্বল প্রকৃতির ছিলেন। তাই তিনি বাড়িতে থেকেই পড়াশোনা শিখেছিলেন। যখন তার বয়স 10 বছর, তখন তাকে মিস্টার হ্যারিক্স ক্লাসিক্যাল অ্যান্ড ইংলিশ স্কুলে পড়াশোনা করানোর জন্য পাঠানো হয়। কিছু সময়ের জন্য সঙ্গীতের প্রতি তার আকর্ষণ জন্মায়, তবে তিনি বুঝতে পারেন যে শ্রোতাদের সামনে সঙ্গীত পরিবেশন করার সাহস তার মধ্যে নেই। এরপরেই তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার জীবনের মোড় ঘুরে যায় যখন 1896 সালে ডব্লিউ.বি. ইয়েটসের সাথে তার প্রথম দেখা হয়। তিনি সিঞ্জকে আয়ারল্যান্ডের অনতিদূরে আরান দ্বীপপুঞ্জে গিয়ে সেখানকার কৃষকদের ও জেলেদের জীবনযাপন পর্যবেক্ষণ করার পরামর্শ দেন। আরান দ্বীপপুঞ্জটি হল মূলত 3টি দ্বীপের একটি দল, যা গালওয়ের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আমাদের আজকের নাটক রাইডার্স টু দ্য সিতে আরান দ্বীপপুঞ্জের মানুষদের কষ্টকর জীবনযাপনের একটি ঝলক আমরা দেখতে পাব। আরান দ্বীপপুঞ্জের মানুষেরা তাদের জীবন ও জীবিকার জন্য সমুদ্রের উপরে নির্ভরশীল। এই নাটকটি থেকে আমরা এমন একটি আইরিশ পরিবারের কথা জানতে পারব যে পরিবারের সকল পুরুষ সদস্যরা সমুদ্রের জলে ডুবে গিয়ে মারা গিয়েছেন। জেমস সিঞ্জ এর এই নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল 1903 সালে ডব্লিউ.বি. ইয়েটসের সামহাইন ম্যাগাজিনে এবং এই নাটকটি প্রথম মঞ্চে অভিনীত হয়েছিল 1904 সালে। এখন গল্পের প্রধান চরিত্রগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। মরিয়া, ইনি ছিলেন একজন বয়স্ক দুঃখী মা যিনি তার সকল সন্তানদেরকে সমুদ্রে হারিয়েছিলেন। বার্টলে, ইনি ছিলেন মরিয়ার শেষ জীবিত সন্তান। ইনি ছিলেন 6ষ্ঠতম পুত্র, তবে শেষ পর্যন্ত নিষ্ঠুর সমুদ্র তাকেও গ্রাস করে। ক্যাথলিন, ইনি ছিলেন মরিয়ার বড় মেয়ে, বয়স বছর 20 হবে। নোরা, ইনি ছিলেন মরিয়ার ছোট মেয়ে। মাইকেল, ইনি ছিলেন মরিয়ার আরেক সন্তান। ইনি অ্যাকচুয়ালি 5ম সন্তান ছিলেন, যিনি সমুদ্রের জলে ডুবে মারা যান। ইয়ং প্রিস্ট, তরুণ যাজক অর্থাৎ চার্চের প্রধান। এছাড়াও এই নাটকে আমরা কিছু নরনারীর ভূমিকা দেখতে পাব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের একাঙ্ক নাটক রাইডার্স টু দ্য সি এর লাইন বাই লাইন অ্যানালিসিস। অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, অর্থাৎ আয়ারল্যান্ডের পশ্চিম দিকের একটি দ্বীপ। কটেজ কিচেন, অর্থাৎ সেই দ্বীপের একটি রান্নাঘরের দৃশ্য এখানে আমাদের নাটকের স্টেজে তুলে ধরা হয়েছে। উইথ নেটস, সেই রান্নাঘরে কিছু জাল শুকোতে দেওয়া রয়েছে। অয়েল স্কিনস, কিছু ওয়াটারপ্রুফ, অয়েল স্কিনস মানে তলাতে দেওয়া আছে, দেখে নাও, কিছু ওয়াটারপ্রুফ জামা কাপড় সেখানটাতে শুকোতে দেওয়া রয়েছে। স্পিনিং হুইল, একটা চরকা রয়েছে সেখানে। সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল এক্সেট্রা, আর কিছু নতুন তক্তা, বোর্ড মানে এখানে কাঠের তক্তা, স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল অর্থাৎ দেয়ালে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে এক্সেট্রা, মানে ইত্যাদি ইত্যাদি। ক্যাথলিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, লাইনটা দাগ দিয়ে রাখো। আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট মরিয়া, তার বড় মেয়ের নাম এখানে দেওয়া হয়েছে ক্যাথলিন। পরীক্ষায় প্রশ্ন পড়বে ক্যাথলিনের বয়স কত ছিল। এ গার্ল অফ অ্যাবাউট 20 বছর বয়স ছিল। ফিনিশেস নিডিং কেক, এখান থেকেও প্রশ্ন আসবে। ক্যাথলিন কি করছিল? সে কিন্তু কেক মাখছিল, অর্থাৎ কেক তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করছিল সে, ঠিক আছে। তো নিডিং কেক, নিডিং মানে কি অ্যাকচুয়ালি মাখা, সে কেক মাখছিল। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, এবং সেটাকে কি করলো? পুটস ডাউন মানে রেখে দিল, জ্বলন্ত উনুনের ওপরে সে ওই কেকটা রেখে দিল। দেন ওয়াইপস আর হ্যান্ডস, তারপরে তিনি তার হাতটাকে মুছলেন। অ্যান্ড বিগিনস টু স্পিন দ্যাট অ্যাট দ্য হুইল, এবং তারপরে সে কিন্তু চরকায় সুতো কাটতে শুরু করে দিল। নোরা, আমাদের গল্পের দ্বিতীয় ক্যারেক্টারকে পেয়ে গেলাম, তার নাম হচ্ছে নোরা। সে ছিল মরিয়ার ছোট মেয়ে। এ ইয়ং গার্ল পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, এবং সে কি ছিল? একটি তরুণ মহিলা, তরুণ বালিকা, যে কিনা দরজা দিয়ে মাথাটা ভিতরের দিকে গলালো। নোরা তখন বলছে ইন এ লো ভয়েস, অত্যন্ত নিচু কণ্ঠে সে বলছে, হোয়ার ইজ সি, তিনি কোথায়?
ক্যাথলিন তখন উত্তর দিচ্ছে সি ইজ লাইং ডাউন। এই যে সির পরে অ্যাপোস্ট্রফি এস আছে, এটার মানে কিন্তু ইজ। এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, তার পরের ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এই যে অ্যাপোস্ট্রফি এসটা, এটা কিন্তু ইজ হবে। সো সি ইজ লাইং ডাউন, সে কিন্তু শুয়ে রয়েছে। এই যে সি, এই সিটাকে দেখো 3 তলায় নোট করে দেওয়া রয়েছে। সি বলতে এখানে মাদার, অর্থাৎ তাদের মা মৌরিয়ার কথা বলা হয়েছে। গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুন। অ্যান্ড মে বি স্লিপিং, এবং হয়তো তিনি ঘুমিয়ে পড়েছেন। ইফ সি ইজ অ্যাবল, যদি তিনি সমর্থ হন, অর্থাৎ ঘুমিয়ে পড়তে যদি তিনি সক্ষম হন, তাহলে হয়তো তিনি ঘুমিয়ে পড়েছেন। কেন এই কথা বলছি ক্যাথলিন? কারণ মৌরিয়ার কিন্তু মেন্টাল কন্ডিশন একেবারেই ভালো নয়। ঠিক আছে, তার পুত্ররা সবাই এক এক করে সমুদ্রে গিয়েছে এবং তারা সবাই কিন্তু মারা গিয়েছে। ঠিক আছে। নোরা কামস ইন সফটলি, নোরা অত্যন্ত আস্তে আস্তে, অতি সন্তর্পণে তিনি কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করলেন। অ্যান্ড টেক্স এ বান্ডেল ফ্রম আন্ডার হার সোয়াল, এবং সে কিন্তু তার যে শালটা গায়ে দিয়ে ছিল, সেই শালের তলা থেকে কিন্তু একটা বান্ডিল সে বের করলো, মানে একটা পুঁটলি। ঠিক আছে, কিছু একটা পুঁটলি করে সে নিয়ে এসেছিল শালের তলায় লুকিয়ে লুকিয়ে। ক্যাথলিন তখন বলছে স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, অর্থাৎ সে খুব দ্রুত, কিন্তু র্যাপিডলি মানে দ্রুততার সহিত সে কিন্তু তার চরকাটা ঘোরাচ্ছিল। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তুমি ওটা কি নিয়ে এসেছো? নোরা তখন বলছে দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, ওই যে তরুণ যাজক রয়েছে। প্রিস্ট মানে কি? প্রিস্ট মানে হচ্ছে ধর্মযাজক, অর্থাৎ চার্চের যিনি প্রধান পুরোহিত। মন্দিরের যেমন পুরোহিত থাকে, ঠিক সেরকমই চার্চের যিনি পুরোহিত তাকে বলা হবে প্রিস্ট। ঠিক আছে, আমরা বলবো যাজক। তো তরুণ যাজক ইজ আফটার ব্রিঙ্গিং দেম, তিনি কিন্তু এই পুটলিটা নিয়ে এসেছেন। ইটস এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং ওয়ার গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগল। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নোরা যে পুটলিটা সঙ্গে করে নিয়ে এসেছে সেখানে কি কি জিনিস ছিল। সেখানে ছিল একটা শার্ট, মানে একটা জামা ছিল। অ্যান্ড এ প্লেন স্টকিং, একটা সাধারণ মোজা। স্টকিং মানে কি? মোজা। ওয়ার গট অফ এ ড্রাউন্ড ম্যান, অর্থাৎ একটি ডুবে যাওয়া মানুষের শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল। ইন ডোনেগাল, জায়গাটা কোথায় ছিল? জায়গাটা ছিল ডোনেগাল, অর্থাৎ ডোনেগালে একটি মানুষ সমুদ্রে ডুবে গিয়েছিল, তার শরীর থেকে কিন্তু এই পোশাকগুলো পাওয়া গিয়েছে। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট। ক্যাথলিন তখন কি করলো? সেই যে চরকা কাটছিল, চরকাতে সুতো কাটছিল, সে তার চাকাটা থামিয়ে দিল বা চরকাটা থামিয়ে দিল। উইথ এ সাডেন মুভমেন্ট, হঠাৎ করে তিনি কিন্তু নড়ে চড়ে বসলেন। অ্যান্ড লিনস আউট টু লিসেন, এবং তিনি সামনের দিকে ঝুঁকলেন। লিন আউট মানে কি? দেখো তলায় দেওয়া আছে বেন্ডস, মানে ঝোঁকা। তিনি সামনের দিকে ঝুঁকলেন নোরার কথাগুলো শুনবার জন্য। চলে এসো পরের পাতাতে। উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে শুধু এটাকে খুঁজে বের করতে হবে যে এগুলো মাইকেলের কিনা। দেখো, গল্পের আমরা আরও একটা চরিত্রের নাম পেলাম, মাইকেল। ঠিক আছে, এই মাইকেলের কোনো ডায়লগ কিন্তু আমাদের এই নাটকের মধ্যে নেই, জাস্ট আমরা তার নামটা পেয়েছি। এ ছিল মৌরিয়ার পঞ্চম সন্তান, যাকে কিনা সমুদ্রে সে গিয়েছিল এবং সেখানেই সে মারা গিয়েছে। তো সেই যে ছেলেটির পোশাক ডোনেগাল থেকে পাওয়া গিয়েছে, তরুণ যাজক যে পোশাকটি নিয়ে এসে নোরাকে দিয়েছে, তো তাদেরকে খুঁজে বের করতে হবে ওয়েদার দ্য ক্লোথস বিলংস টু মাইকেল অর নট, যে এই জামা কাপড়গুলো মাইকেলের কি নয়। ঠিক আছে। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, আর তিনি কি করতেন? এখানে সি হারসেলফ বলতে অ্যাকচুয়ালি মৌরিয়ার কথা বলা হয়েছে, তাদের মা। তিনি মাঝে মাঝে সমুদ্রে তিনি নেমে যেতেন এবং সমুদ্রের দিকে চেয়ে থাকতেন। লুকিং বাই দ্য সি, সমুদ্রের দিকে তিনি তাকিয়ে থাকতেন। ঠিক আছে, কেন? কারণ তার যে পঞ্চম ছেলে মাইকেল, সে কিন্তু সমুদ্রে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, এখনও তার মৃত্যু সংবাদ আসেনি। তাই জন্য মৌরিয়া বিশ্বাস করছেন যে তার ছেলে কিন্তু বেঁচে আছে এবং তিনি যে কোনো সময় কিন্তু বাড়িতে ফিরে আসতে পারে। এই আশা নিয়ে মৌরিয়া প্রতিদিন সমুদ্রের কাছে যায় এবং সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। ক্যাথলিন তখন বলছে হাউ উড দে বি মাইকেলস নোরা, আচ্ছা নোরা, এই যে জামা কাপড়গুলো সেগুলো মাইকেলের কি করে হতে পারে? আচ্ছা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা কিন্তু এই মাইকেল স্পেলিংটা একটু মুখস্থ করে রাখবে। অপশান যখন থাকবে দেখবে মাইকেলের বিভিন্ন রকমের স্পেলিং দিয়ে কোয়েশ্চেন থাকবে। এখানে দেখো যেমন আছে MICHAEL, কোথাও দেখবে আরেকটা অপশানে তার পাশেই দেওয়া থাকবে MICHEAL। ঠিক আছে, সো মাইকেল স্পেলিংটা একটু কেয়ারফুলি মুখস্থ করে নাও। তাহলে হাউ উড দে বি মাইকেলস নোরা,
নোরা, এই যে জামা কাপড়গুলো এগুলো মাইকেলের কিভাবে হতে পারে? হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? তিনি এত দূরে উত্তর দিক বরাবর কিভাবে যাবেন? মানে তাদের যে বড় ভাই, বড় দাদা, ঠিক আছে, মাইকেল, ক্যাথলিন বলছে যে সে উত্তর দিকে এতটা দূরে কিভাবে যেতে পারে? এতটা দূরে তো তার যাওয়ার কথা নয়। নোরা তখন বলছে, দ্য ইয়ং প্রিস্ট সেজ হি ইজ নোন দ্য লাইক অফ ইট। তরুণ যাজক বলেছেন দ্যাট হি ইজ নোন দ্য লাইক অফ ইট, তিনি এই রকমের কথা জানেন। অর্থাৎ মাইকেল যে উত্তর দিকে এত দূর যেতে পারে না সেটা তরুণ যাজক জানতেন। ইফ ইটস মাইকেলস দে আর, সেজ হি, এখানে হি বলতে কে? সেই ইয়ং যাজক, ঠিক আছে। সে বলছে নোরাকে যে যদি সেগুলো মাইকেলের হয়, ইফ ইটস মাইকেল দে আর, এই যে পোশাকগুলো এগুলো যদি মাইকেলের হয়, ইউ ক্যান টেল হারসেলফ, তুমি তাকে বলে দিতে পারো। এখানে হারসেলফ বলতে মৌরিয়ার কথা বলছে, তাদের মা। অর্থাৎ তুমি মৌরিয়াকে বলে দিতে পারো দ্যাট হি হ্যাজ গট এ ক্লিন বারিয়াল, যে তার কিন্তু সমাধিটা খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। ক্লিন মানে এখানে বলতে পারি সুষ্ঠুভাবে, আর বারিয়াল মানে হচ্ছে সমাধি বা অন্ত্যেষ্টিক্রিয়া, ঠিক আছে। তার অন্ত্যেষ্টিক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের আশীর্বাদে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, আর যদি এগুলো মাইকেলের না হয়, এখানে দে আর বলতে কোনগুলোর কথা বলছে? ওই পোশাকগুলোর কথা যেগুলো খুঁজে পাওয়া গিয়েছে। ওই পোশাকগুলো যদি মাইকেলের না হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে কিন্তু কেউ এইগুলোর সম্পর্কে মৌরিয়াকে একটা কথাও বলবে না। ফর সি উইল বি গেটিং হার ডেথ, সেজ হি, কারণ এটা শুনলে কিন্তু তিনি মৃত্যুবরণ করতে পারেন, অর্থাৎ মৌরিয়া কিন্তু তিনি মারা যেতে পারেন। গেটিং হার ডেথ, এখানে 6 নম্বরে কী লেখা আছে একটু দেখে নেওয়া যাক। দেখো, ক্রাই হার সেলফ টু ডেথ, কাঁদতে কাঁদতে তিনি মারা যাবেন, ঠিক আছে। তাহলে মৌরিয়া কিন্তু মৃত্যুবরণ করতে পারেন যদি জানতে পারে যে এই পোশাকগুলো মাইকেলের, সেজ হি উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টেশন, অর্থাৎ কেঁদে কেঁদে এবং বিলাপ করে তিনি কিন্তু মারা যাবেন। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড, যে দরজাটা নোরা অর্ধেকটা খুলে রেখে এসেছিল, মানে ভেজানো ছিল দরজাটা আস্তে করে আর কি, ইজ ব্লোন ওপেন, সেটা হঠাৎ করে খুলে গেল বাই দ্য গাস্ট অফ উইন্ড, একটা বাতাসের ধাক্কায়, একটা দমকা বাতাস এসে দরজাটা পুরোটা খুলে দিল। ক্যাথলিন তখন কি বলছে? লুকিং আউট অ্যাংজিয়াসলি, মানে উদ্বিগ্নভাবে বাইরের দিকে তাকিয়ে তিনি বলছেন, আচ্ছা অ্যাংজিয়াসলিটা কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কী হবে? এখান থেকে এলওয়াইটা কেটে দাও, দিলে কিন্তু অ্যাডজেক্টিভ পড়ে থাকবে, অ্যাংজিয়াস, ঠিক আছে। নাউন কি হবে? অ্যাংজাইটি, ঠিক আছে। তাহলে ক্যাথলিন লুকিং আউট অ্যাংজিয়াসলি মানে উদ্বিগ্নভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্কলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার? আচ্ছা তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে সে কি বার্টলেকে থামাবে? এই বার্টলে হচ্ছে মৌরিয়ার ষষ্ঠ সন্তান, যেও কিনা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো তখন ক্যাথলিন নোরাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি ওই তরুণ যাজককে জিজ্ঞেস করেছিলে সে কি বার্টলেকে থামাবে সমুদ্রে যাওয়ার থেকে? গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার, ওই যে ঘোড়াগুলো নিয়ে বার্টলে বলেছিল গালওয়ের মেলাতে যাবে সেগুলো বিক্রি করতে, এই যাওয়া থেকে তরুণ যাজক কি তাকে থামাবে? পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো। তাহলে বার্টলে ওই ঘোড়াগুলো কোথায় বিক্রি করতে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল? সেটা কিন্তু গালওয়ে ফেয়ারে, ঠিক আছে। চলে এসো পরের লাইনে। নোরা তখন বলছে, আই ওন্ট স্টপ হিম সেজ হি। দেখো এটা কিন্তু ডাইরেক্ট স্পিচে আছে, অর্থাৎ সেই যে তরুণ যাজক সে বলছে যে আমি তাকে থামাতে পারবো না। এই যে ওন্ট এর ফুল ফর্ম কি হবে? এর ফুল ফর্ম কিন্তু উইল নট, অর্থাৎ আই ওন্ট স্টপ হিম, আমি তাকে থামাতে পারবো না, সেই যাজক বলছে। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, অর্থাৎ হারসেলফ বলতে কার কথা বলা হচ্ছে? মৌরিয়া, অর্থাৎ মৌরিয়া নিজেই কিন্তু অর্ধেক রাত্রি পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে। অ্যান্ড দ্য অলমাইটি গড, এবং সর্বশক্তিমান ঈশ্বর, ওন্ট লিভ হার ডেস্টিটিউট, তাকে কিন্তু সর্বশান্ত করে দেবে না। ডেস্টিটিউট মানে কি? নিঃস্ব করে দেওয়া বা একেবারে সর্বশান্ত করে দেওয়া। অর্থাৎ ভগবান নিশ্চয়ই এতটা নির্দয় হবেন না যে মৌরিয়ার শেষ পুত্রটাকেও তার কাছ থেকে কেড়ে নেবে। সেজ হি, সে বলল, উইথ নো সন লিভিং, যেখানে তার কোনো সন্তান জীবিত থাকবে না। ক্যাথলিন তখন কি বলছে? ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা? আচ্ছা নোরা, ওই যে সাদা পাথরগুলো যেদিকে রয়েছে সমুদ্রের, ওই দিকে কি সমুদ্রের অবস্থা খুব খারাপ?
নোরা তখন বলছে মিডলিং ব্যাড, এই মাঝারি রকমের, মোটামুটি, ঠিক আছে, মোটামুটি খারাপ। গড হেল্পস আস, ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু বাতাস তীব্র গর্জন করছে। অ্যান্ড ইট ইজ ওর্স, এবং এটা আরও খারাপ হয়ে যাবে। ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, যখন জোয়ারের জলের সাথে, টাইড মানে কি জোয়ারের ঢেউ, টার্ন টু দ্য উইন্ড অর্থাৎ বাতাসের সাথে কিন্তু যুক্ত হবে, অর্থাৎ বাতাস আর জোয়ারের ঢেউ এই দুটো মিলে কিন্তু সমুদ্রের অবস্থা আরও খারাপ করে তুলবে। সি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডেল, তখন নোরা কী করলো, সেই বান্ডিলটা সঙ্গে করে নিয়ে টেবিলের কাছে গেল। শ্যাল আই ওপেন ইট নাও, আচ্ছা এই বান্ডিলটা কি আমি এখন খুলবো? ক্যাথলিন তখন বলছে মেবি সি উড ওয়াক আপ অন আস, হতে পারে তিনি কিন্তু যে কোনো সময় জেগে উঠবে এবং তিনি আমাদের কাছে চলে আসবেন। অ্যান্ড কাম ইন বিফোর উই উড ডান, এবং আমাদের কিন্তু কাজটা শেষ করার আগেই তিনি আমাদের কাছে চলে আসতে পারেন। কামিং টু দ্য টেবল, তারপরে ক্যাথলিন টেবিলের কাছে এলো। ইটস এ লং টাইম উইল বি, অর্থাৎ এটা কিন্তু শনাক্ত করতে আমাদের অনেকক্ষণ সময় লাগবে। লং টাইম মানে কি দীর্ঘক্ষণ সময় লাগবে, ঠিক আছে। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং যদি আমরা দেখি যে সত্যি এই পোশাকগুলো মাইকেলের, তাহলে আমরা তো হয়তো কান্নাকাটি করতে পারি। আর তখন মৌরিয়া যদি দেখতে পায় তাহলে তার বুঝতে অপেক্ষা থাকবে না যে অ্যাকচুয়ালি কোনো দুঃখ সংবাদ কিন্তু এসেছে। চলে এসো পরের পৃষ্ঠাতে। নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স, নোরা তখন কি করলো, ভিতরের দরজার দিকে গেল এবং কান পেতে শুনল। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, এবং তারপরে তিনি মুখে বলছেন তিনি কিন্তু বিছানাতে নড়াচড়া শুরু করেছেন। এই যে সির পরে অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফি এস, এটার মানে কিন্তু সি ইজ, ঠিক আছে। সিল বি কামিং ইন এ মিনিট, এই যে সির পরে ডাবল এল আছে, এটার মানে কিন্তু সি উইল। তো সি উইল বি কামিং ইন এ মিনিট, তিনি 1 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারেন আমাদের এই রান্নাঘরে। ক্যাথলিন তখন কি বলছে, গিভ মি দ্য ল্যাডার, আমাকে সিঁড়িটা দাও। অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট, এবং আমি সেগুলোকে ঘাস রাখার জন্য যে মাচা রয়েছে সেই মাচাতে আমি এই পুটলিটা লুকিয়ে রাখবো। দ্য ওয়ে সি ওন্ট নো অফ দেম অ্যাট অল, অর্থাৎ এইভাবে সে কিন্তু এই পুটলিটার কথা আদৌ জানতে পারবে না। অ্যাট অল মানে আদৌ। অ্যান্ড মেবি, এবং হয়তো, হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার আসবে সমুদ্রে, সি উইল বি গোয়িং ডাউন টু দ্য সি, তখন তিনি সমুদ্রের দিকে যাবেন। উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, এটা দেখার জন্য যে পূর্ব দিক থেকে মাইকেল ভেসে আসছে কি না, অর্থাৎ মাইকেলকে দেখার জন্য কিন্তু প্রতিদিন মৌরিয়া সমুদ্রে যায়। দে পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য গ্যাবেল অফ দ্য চিমনি, অর্থাৎ তারা সেই সিঁড়িটাকে কোথায় রাখলো, অর্থাৎ তাদের ঘরের যে চিমনিটা রয়েছে সেই চিমনিটার কাছে একটা গ্যাবেল, গ্যাবেল মানে কি দেওয়া আছে দেখে নাও একটু, গ্যাবেল মানে কিন্তু এখানে আছে টেবিল, অর্থাৎ সেখানে একটা টেবিল আছে, তো সেই টেবিলের ওপরে সে ওই সিঁড়িটাকে দাঁড় করালো। ক্যাথলিন গোজ আপ এ ফিউ স্টেপস, ক্যাথলিন সিঁড়ি দিয়ে কয়েকটা ধাপ উপরের দিকে উঠলো। অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্ফ লফট, এবং সে কী করলো, ওই যে বান্ডেলটা ছিল, পুটলিটা, সেটা কিন্তু ওই ঘাস রাখার মাচার মধ্যে লুকিয়ে রাখলো উপরে। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, আর মৌরিয়া কী করলো, ভিতরের রুম থেকে, তাদের মা মৌরিয়া, সে ভিতরের রুম থেকে তাদের রান্নাঘরের মধ্যে প্রবেশ করলো। মৌরিয়া তখন কি বলছে, তাদের মা, লুকিং আপ অ্যাট ক্যাথলিন, অর্থাৎ তার চোখটা পড়েছে ক্যাথলিনের উপরে, সিঁড়ি দিয়ে সে মাচাতে উঠেছে, ঠিক আছে। অ্যান্ড স্পিকিং কোয়ারেলাসলি, এবং তিনি অভিযোগের সুরে বা অনুযোগের সুরে তাকে কথা বলতে লাগলেন। ইজন্ট ইট টার্ফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আজকের দিনের জন্য এবং সন্ধ্যার জন্য কি যথেষ্ট পরিমাণে ঘাস নিচে নেই যে তুমি আবার মাচাতে উঠেছো ঘাস পাড়ার জন্য? ক্যাথলিন তখন কি বলছে, দেয়ার ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস, কিছু অল্প সময়ের জন্য আগুনের উপরে একটা কেক হতে দিয়েছি আমি। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, এবং তারপরে সে কী করলো, উপর থেকে একটা ঘাসের চাবড়া নিয়ে নিচের দিকে ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড বার্টলে উইল ওয়ান্ট ইট, আর এই কেকটা কার জন্য তৈরি করছি, কেকটা তৈরি করছি বার্টলের জন্য, বার্টলের এটা প্রয়োজন পড়বে। হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কানেমরা, যখন জোয়ারের জল নেমে যাবে এবং যদি সে কনেমরাতে যেতে চায়। এই কনেমরাটা কোথায়? কনেমরা হলো একটা জায়গা যেখানে সে কিন্তু সেই ঘোড়াগুলো বিক্রি করতে যাবে, ঠিক আছে। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে রাইডার্স টু দ্য সি এর পার্ট 2 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে।
যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকল মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।